প্রথমেই প্রথম আলোর বার্তার পর্দায় সবাইকে জানাই শুভেচ্ছা। আজকের প্রতিবেদনটা একটা অন্যরকম হবে, সেটা কেউ ভাবতে পারেনি। আজকের সকালবেলাটা একটা দুঃসংবাদের মাধ্যমে সেই সকালটা হবে। হ্যাঁ, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আজ সকাল 8:20 তার পাম্প অ্যাভিনিউ বাড়িতে, অর্থাৎ সরকারি বাড়িতেই তিনি মারা গেলেন। এবার বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে একটা আলাদা কথা বলতে হয়, সেটা হচ্ছে ব্যক্তিগত বুদ্ধদেব ভট্টাচার্য আর রাজনৈতিক বুদ্ধদেব ভট্টাচার্য। এই রাজনৈতিক বুদ্ধদেব ভট্টাচার্য প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত হয়েছেন, তার জীবনটা ছিল সাফল্য ব্যর্থতা, একদিকে ছিল প্রশংসা আর একদিকে ছিল সমালোচনা। আর এই ব্যক্তিগত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ছিল একজন সাদা, তিনি কালো পছন্দ করতেন না। তার জামা কাপড়ে যেমন সাদা, তেমনি সেখানে কারোর ক্ষমতা ছিল না এতটুকু কালি লাগাবার। হ্যাঁ, এই ব্যক্তিগত প্রাক্তন মুখ্যমন্ত্রীকে প্রথমেই আমরা প্রথম আলোর বার্তার পর্দায় তার আত্মার চির শান্তি কামনা করি আর তার পরিবারকে জানাই সেই সমবেদনা। কারণ রাজনৈতিক বুদ্ধদেব ভট্টাচার্য প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি কোনোদিন, এবং ব্যক্তিগত সেই মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী, সে দুটো জীবন যেন এক করে দিয়েছে। হ্যাঁ, আজ সেখানে আমরা গেছিলাম, সেই কলকাতার পাম্প অ্যাভিনিউ বাড়িতে। সেটা একটা সরকারি কিন্তু আবাস। প্রত্যেকে, যখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন, প্রত্যেকেই বলেছিলেন যে আপনি ফ্ল্যাট নিন যেমন হয়, কিন্তু তার বাড়ি ছিল যেন একটা আশ্রম, 2 কামরার একটা ফ্ল্যাট, সরকারি আবাসন। সেটাই ছিল তার কাছে মন্দির, তার কাছে মসজিদ, তার কাছে আশ্রম। তিনি ওটা ছেড়ে কিন্তু কোথাও যেতে পারেননি। আর যখনই তাকে হাসপাতালে ভর্তি করা হয়, তিনি তখনই সেই 2 কামরার ঘরে আসার জন্য ছটফট করতেন। আমরা প্রথম আলো বার্তার পর্দায় সেই রাজনৈতিক বলুন আর ব্যক্তিগত বলুন, সেই প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত, আমরা কুর্নিশ জানাই তার সততার জন্য। তিনি সততার একটা পথিক রেখে গেলেন। এক সততা এবং অসৎ দুটোর কম্পিটিশনে তিনি জিতিয়ে গেলেন। তিনি দেখিয়ে দিয়ে গেলেন যে কমরেড হতে গেলে এইভাবে হতে হয়, এইভাবে কষ্ট করতে হয়, এইভাবে সৎ থাকতে হয়। শুধু তাই নয়, সমস্ত রাজনৈতিক নেতা নেত্রীদের বুঝিয়ে দিয়ে গেলেন যে সতের আদর্শ কি। হ্যাঁ, যার মাথার চুল থেকে সাদা ধুতি পাঞ্জাবি পরা সেই সাদা ধপধপে করছে, তার মধ্যে এতটুকু কোনো কালির দাগ ছিল না আজও পর্যন্ত। যখন বামফ্রন্টের বিভিন্ন সংগঠনের লোকেদের ভিড় ছিল, যেন সত্যি তাই, যেমন আপনার আমার পরিবারে যদি কেউ বাবা মা মারা যায়, যেভাবে আমরা কান্নাকাটি করি, আপনারা বিশ্বাস করবেন না, প্রথম আলোর বার্তার পর্দায় সেই বামফ্রন্টের বিভিন্ন সংগঠনের কর্মীরা হাউ হাউ করে কাঁদছে। হ্যাঁ, তারা মনে করত যে তাদের সেই অভিভাবক
সেই প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আজ সেই তাদের অভিভাবক তাদেরকে ছেড়ে পরলোকে চলে গেল। প্রথমে সেই দৃশ্য আপনাদের দেখাচ্ছি প্রথম আলোর বার্তার পর্দায়। প্রথমেই একটা ছবি দেখুন, যে ছবিটা দেখলে আপনারা অন্তত একটা প্রণাম জানাবেন। দেখুন সেই দৃশ্য আর দেখতে থাকুন প্রথম আলো বার্তার পর্দায়। আজ টান উত্তেজনায় আমি অমল চ্যাটার্জি আপনাদের সাথে। আমাদের প্রথম আলো বার্তার পর্দায় প্রথমেই সেই মাথায় সাদা চুল, ধুতি পাঞ্জাবি পরা একটা মানুষকে দেখলে মাথা এমনি নুয়ে যায়। তার উপর তিনি লিখে দিয়ে গেলেন ইতিহাসের পাতায় যে সৎ হতে গেলে এই ধরনের হতে হয়। হ্যাঁ, দেখুন, আমি ব্যক্তিগত সেই প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের কথা বলছি। হ্যাঁ, রাজনৈতিক মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য, তার জীবনটা ছিল সাফল্য, একদিকে ব্যর্থতা, একদিকে প্রশংসা, একদিকে সমালোচনা, এই চারটে মুড়ে ছিল সেই তার রাজনৈতিক তার কেরিয়ার। কিন্তু ব্যক্তিগত তিনি ছিলেন সবার আদর্শ, সবাইকে তার কাছে কুর্নিশ জানাতে হয়। দেখুন প্রথমে সেই প্রথম আলো বার্তার পর্দা, প্রথমে সেই ছবি। এইবার আপনাদের দেখাচ্ছি একটা বিল্ডিং দেখাচ্ছি পাম্প অ্যাভিনিউতে, যেখানে সেই 34 বছরের বামফ্রন্টের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী ছিলেন। এটা একটা সরকারি আবাসন। আপনাদের যে ছবিটা দেখাচ্ছি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি নিজে দাঁড়িয়ে থেকে সেই বাড়িটা রং করে দিয়েছেন এবং সেই বাড়িটাকে সারিয়েছে। কারণ যেখানে থাকতেন সেই বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িটা, সেই পুরনো বাড়িটা আপনাদের দেখাতে পারছি না। চারিধারে ফাটল গাছ, পুরনো একটা আশ্রয় স্থল ছিল যে সরকারি আবাসন। হ্যাঁ, আজ সেই বিল্ডিং এ সরকারি আবাসনে সেখানে থাকে। তার কোনো কিচ্ছু ছিল না, তিনি গোছাতে পারেননি। রাজনৈতিক জীবনে মানুষ গুছিয়ে নেয়, আমরা অনেক নেতা নেত্রীকে দেখেছি, কিন্তু তিনি গুছিয়ে কিন্তু তার পরিবারের জন্য নিতে পারেননি। তিনি কিন্তু দিয়ে গেছেন, শুধু দিয়ে গেছেন। আর সততার উপরে যার নামটা লেখা থাকবে সেই কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য। হ্যাঁ, আপনাদের সেই বিল্ডিংটা দেখাচ্ছি প্রথমে প্রথম আলোর বার্তার পর্দায়। আজ সেখানে কারানা ছিল, সবাই এসেছিল সর্বদল থেকে, সমস্ত নেতা নেত্রীরা এসেছিল। মমতা ব্যানার্জি নিজে এসে আজ তার বাড়িতে এসেছিল। শুধু তাই নয়, মমতা ব্যানার্জি কিন্তু সবসময় বুদ্ধবাবুর কাছে আসতেন। শুধু উনি ছাড়া কেন, উনি ছাড়া অনেকেই আসতেন তার কাছে খোঁজ খবর নিতে, শরীর সম্পর্কে। আজ দেখে নিন কংগ্রেসের এবং সিপিএম এর তাবর নেতারা আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে কি বলল, একবার সরাসরি শুনুন। মোহাম্মদ ওনারাই যা বলার বলবে। আমরা তরুণ প্রজন্মের বামপন্থী, আমাদের অভিভাবক, এটা রাজ্যের অভিভাবক চলে গেছেন এই শোকাবহ পরিস্থিতিতে। এখনই এর বেশি কিছু আমার বলার নেই, বাকিটা আমাদের। আমরা
এই কমপ্লেক্সে দীর্ঘকাল ধরে আছে। রাজনীতিতে তিনি যে কেন্দ্রবিন্দুতে ছিলেন, আমি সেই কেন্দ্রবিন্দুতে ছিলাম। আমার মনে আছে বাংলার মুখ্যমন্ত্রী, আরে মোবাইলটা নামাও দাদা। আমি বাংলা বন্ধের আগ্রহী ছিলাম, কিন্তু তার সঙ্গে আমার কখনো রাজনৈতিক তিক্ততা তৈরি হয়নি। তার সঙ্গে যখন কথা হতো অত্যন্ত স্পষ্ট, সুন্দর, সৌজন্যতা রক্ষা করেই কথা হতো। একটা সামাজিক বন্ধুত্ব আমাদের মধ্যে ছিল এবং সামাজিক বন্ধুত্বটা কখনো আমরা ভাঙতে দিইনি, উনিও ভাঙেনি, আমরাও ভাঙতে দিইনি। ওনার ভিতরে একটা ভদ্রতা, সৌজন্যতা বোধ ছিল, সেটাকে আমি যথেষ্ট শ্রদ্ধা করি। তার মৃত্যুতে আমি মনে করি বাংলার রাজনীতির ক্ষেত্রে একটা বড় সমস্যা। सोच है, देश के लिए जिनकी सोच है, और जो जनता के जो मजदूर वर्ग है, मेहनत का इंसान है, उसके उत्थान के लिए सोचते हैं, इन तमाम के लिए एक बहुत अफसोसनाक है। हमारे पश्चिम बंगाल के भूतपूर्व मुख्यमंत्री, CPIM के भूतपूर्व पॉलिट ब्यूरो सदस्य, युवा आंदोलन के नेता की हैसियत से उभरे थे और एक सच्चे इंसान की हैसियत से, एक अच्छे एडमिनिस्ट्रेटर की हैसियत से, एक सांप्रदायिकता विरोधी सेकुलर, एग्रेसिव सेकुलर इंसान की हैसियत से और लीडर की हैसियत से आज के दौर में कोई भी भ्रष्टाचार मुक्त एक ऐसे शख्सियत का निधन होना हमारे लिए बेहद अफसोसनाक है। और मैं अपने पूरे पार्टी की तरफ से, इस बंगाल की जनता की तरफ से अपने को संबद्ध करता हूँ इस शोक में। आज हमने ये फैसला लिया उनके परिवार के साथ बातचीत करके, क्योंकि वो अपना देह दान किए थे चिकित्सा विज्ञान के लिए, इसलिए उनका देह कल हम अलीमुद्दीन स्ट्रीट से जुलूस करके शेष यात्रा करेंगे और उनको हम अस्पताल में जो है डोनेट करेंगे, जैसा उनकी इच्छा था। এইবার আমরা সরাসরি চলে গেছিলাম বিজেপি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারের কাছে। তিনি কি বললেন সেই প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে। আজ যখন 8:20 মারা যায়, আমরা বেলার দিক করে গেছিলাম। তিনি প্রথম আলোর বার্তার পর্দায় কি বললেন সরাসরি শুনুন। সেই সবাই আপনাদের বললাম না, সর্বদল থেকে সবাই ওকে প্রণাম জানায়, কারণ তার সততা। ব্যক্তিগত সেই বুদ্ধদেব ভট্টাচার্য সত্যি সততার একটা পথি রেখে গেলেন, যে সততা কাকে বলে। কারণ তিনি সারা জীবন কষ্ট করে 2 কামরার ঘরে ছিলেন, তার কোনো আড়ম্বর ছিল না, তার কোনো লাক্সারি ছিল না, তার নিজস্ব কোনো বাড়ি ছিল না। তিনি গোছাতে পারেননি, তিনি তার নিজের জন্য গোছাতে পারেননি, পরিবারের জন্য গোছাতে পারেননি। তিনি শুধু দিয়ে গেছেন, আর সন্ন্যাস করে ইতিহাসের পাতায় লিখে গেল যে সততা কাকে বলে। সেই কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য আজ দেখিয়ে দিয়ে গেলেন। দেখুন সরাসরি আমাদের পর্দায় সেই বিজেপি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার কি বলছেন আমাদের পর্দায়। আজ সকাল 8:20 নাগাদ পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কমিউনিস্ট পার্টির বর্ষীয়ান নেতা শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য পরলোক গমন করেছেন। এই দুঃখের সংবাদে আমরা অত্যন্ত মর্মাহত। তার শোকসন্তপ্ত পরিবারকে আমার তরফ থেকে, আমার পার্টির তরফ থেকে আমি সমবেদনা জানাই। মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় রাজনীতিবিদ ছিলেন। মতাদর্শগতভাবে ভিন্ন মেরুর লোক হলেও ব্যক্তিগতভাবে ওনাকে আমি অত্যন্ত সম্মান করতাম। তার ঈশ্বরের কাছে প্রার্থনা করি তার আত্মার সদ্গতি হোক এবং তার পরিবারকে এই দুঃখের সময়ে, এই কষ্টের সময়ে ঈশ্বর যেন শক্তি প্রদান করে, এবং পরিবারের প্রতি আমি আবার আমার সমবেদনা জানাই। এইবার আপনাদের আমি নিয়ে যাচ্ছি হুগলি জেলায়। হুগলি জেলার চণ্ডীতলায়
চণ্ডীতলা থানায়। সেখানে কেঁচো খুঁজতে গিয়ে বিশাল কেউটে পেল পুলিশ প্রশাসন। সরাসরি দেখুন আমাদের পর্দায়। এইবার চণ্ডীতলার মশাটে চিত্রা জুয়েলার্সে ভয়ঙ্কর চুরির ঘটনা ঘটেছিল। হ্যাঁ, সে হুগলি জেলার চণ্ডীতলার পুলিশ আধিকারিকরা আজ প্রেস মিট করেছিল। তারা কি বলল আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সরাসরি শুনুন আর দেখুন। উঠে যাও। ঘটনা ঘটেছিল 13 সাথে, আমাদের কাছে কমপ্লেন্ট আসে 23 সাথে কেস স্টার্ট হয় এবং 29 সাথে প্রথম দুজন অ্যারেস্ট হয়, তাপসী দাস এবং বেলা দাস। 31 সাথে বাবুসোনা দাস অ্যারেস্ট হয় এবং 2-8 গোলাপী দাস অ্যারেস্ট হয়। আর এদের পিছনে কি কোনো হাত আছে, কোনো ইনপুট পেয়েছেন আপনারা সেটা? এরা একটা গ্যাং আছে। এর সাথে আপাতত আমরা 5 জনের ওয়ার অ্যাবাউটস মানে 5 জনের ডিটেলস পেয়েছি। এর সাথে আরও কেউ যুক্ত আছে কিনা সেটা আমরা তদন্ত করি। আপনাদের এবার সরাসরি নিয়ে যাচ্ছি আবার সেই হুগলি জেলায়। হুগলি জেলার আরামবাগে সেখানে টোটো চালক আর বাস চালকের মধ্যে মারামারি। প্রথমে হলো বচসা, তারপর হলো মারামারি, তারপর হলো বন্ধ, আর যাত্রীরা নাকাল। এদিক ওদিক দৌড়ি বেড়াচ্ছে গন্তব্যস্থলে যাবার জন্য। দেখুন সরাসরি প্রথম আলোর বার্তার পর্দায় হুগলি জেলার আরামবাগে। জানা গেল খানাকুল বাস স্ট্যান্ডের চত্বরে যাত্রী তোলাকে কেন্দ্র করে এক টোটো চালকের সাথে বচসায় জড়িয়ে পড়লেন 16/20 রুটের এক বাস চালক। অভিযোগ, বচসা বেশি দূর না ঘোরালেও ওই বাস চালক বাস নিয়ে আরামবাগে মায়াপুরে পৌঁছলেও ওই টোটো চালকের দলবল নিয়ে বাস চালকের এবং কর্মীদের উপর বাস থেকে নামিয়ে মারধর করে। এরপর ক্ষুব্ধ হয়ে ওঠে টোটাল বাস চালক এবং কর্মীরা। তারপরে কি হলো, বন্ধ হয়ে গেল। আর নাকাল হলো কারা? যাত্রীরা। তারা গন্তব্যস্থলে যেতে পারলো না। দেখুন সরাসরি আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় বাস এবং টোটো চালকের মধ্যে কি অবস্থা এবং তারা কি বলল আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় সরাসরি শুনুন। হচ্ছে খানাকুলে একটা টোটো প্যাসেঞ্জার তুলছিল। আমি এদিক থেকে পানশিউলি থেকে ছেড়ে যাচ্ছিলাম। খানাকুলে আমি হরেন টিভি রেখেছি, টোটোটা কিছুতেই সরেনি। আমার গাড়িটা জাস্ট গড়িয়ে একটুখানি ওর পেছনটায় লেগে গেছে। তখন টোটোটা আমাকে কিছু বলেনি, ঠিক আছে, আমাকে বললো লেগে গেছে। আমি বললো দেখো ভুল হয়ে গেছে, আমি ইচ্ছা করে মারিনি, এটুকু হয়ে স্টপ হয়ে গেছে। কালকের বিষয়টা ওর দিক থেকে আসার সময় আজকে সকালবেলা 6:50 আমি আরামবাগ থেকে ছাড়ছি। আমাকে মায়াপুরে নেমে টানা হিজড়া করছে, মারবো ধরবো, গাড়ি চলতে দেবো না, ঠিক আছে। আমাকে হেল্পারকে কন্ট্রাক্টরকে হুইপ দিচ্ছে, কে? দীপঙ্কর পোদ্দার আর ধনঞ্জয় দে, ঠিক আছে। অথচ ধনঞ্জয় দেশের টোটোর কিছু নয়, মায়াপুরে ওইখানে ফুটপাতে একটা মুরগি ব্যবসা করে, সে দোকান থেকে বেরিয়ে এসে গরম দিচ্ছে, আমাদেরকে বাস চালাতে দেবে না, আমাদেরকে মারধর করতে চাইছে। এরকম করে দিনকে দিন তাদের অত্যাচার বেরিয়ে যাচ্ছে। এই জন্য আমরা চাইছি যাতে কিছু একটা সুরাহা ব্যবস্থা করা হয়, নাহলে আমাদের সব স্টাফেরা ঠিক করেছে আর 2-1 দিনের মধ্যে গাড়ি বন্ধ করে দেবে। হয়েছিল বলতে ওই তো খানাকুলে টোটোটা নিয়ে দাঁড়িয়েছিল, আমার ড্রাইভার হরেন দিচ্ছে, আমি অফিসে গেছি, টোটোটা সরায়নি, যে গাড়িটা গড়িয়েছে শুধু একটুখানি লেগে গেছে। কালকে কিছু বলেনি, আজকে সকালবেলা মায়াপুরে যখন এসে আমি অফিসে গেছি, এসে দেখি না আমার ড্রাইভারকে আমার হেল্পারকে সব চমকাচ্ছে, মানে টানা হিরা করছে, হ্যাঁ, যে তোরা এরকম করছিস, গাড়ি কেন লেগে দিলি, দায়িত্ব দিতে হবে, এরমভাবে মানে একটা চাইছে। আর ওদের জন্য আমরা রাস্তাঘাটে তো চলতেই পারছি না, মানে এক তো মানে টোটো নিয়ে স্ট্যান্ডে দাঁড়িয়ে পড়ছে, আমরা গাড়ি রাখার পজিশন পাচ্ছি না বা কিছু পাচ্ছি না, ওদের সাইড চাইলে সাইড বন্ধ দিতে চাইছে না, এরকম পর্যন্ত প্রবলেম করছে। হ্যাঁ,
আর রাস্তাঘাটে তো মানে ওদের জন্য একদম চলা দাঁড়িয়ে গেছে, গাড়িতে এই যে ভাড়াপত্র হচ্ছে না, বাবুরা তো কিছু পাই না, আমরা যেটা পেতুন সেইটাও মানে তার থেকেও আমাদের কমে যাচ্ছে। বাস কিছুদিন আগে টোটোয় মায়াপুরে ঝামেলা হয়েছিল একটা বিশাল বড়। কালকে আমরা উপর মহল থেকে একটা টাইম নিয়েছিল 7 তারিখ পর্যন্ত, তারপরে দুর্যোগ বন্যা হয়ে গেছে। আমরা দুর্যোগটা কাটাতে চাইছিলাম যে দুর্যোগটা কেটে যাক, কারণ মানুষের অসুবিধা হবে বাস বন্ধ হয়ে গেলে। আমার জন্য কালকে একটা টোটোওয়ালা একটা আমার হেল্পার ড্রাইভারকে প্রচুর মারধর করে রামনগরে। সেই কারণে আমরা সব ড্রাইভার ডিসিশন নিয়েছি গাড়ি টোটাল বন্ধ করবো। কেন টোটো চালা রাস্তায় এত অতিরিক্ত টোটো হয়ে গেছে, গাড়ি চালানোর জন্য বহুত রিস্ক হয়ে যাচ্ছে, দুর্ঘটনা যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। সেই পরিপ্রেক্ষিতে আমরা আজকে টোটাল ড্রাইভারে হয়েছে, আমরা যে কোনো কারণে গাড়িটা চালাবো। গাড়ি লসে চলছে টোটালটাই। তো কারণ হচ্ছে আমাদের বেতন, তেল তো কথা শুনবে না, তেল রোজের ভরতে হবে। গাড়ি প্রত্যেক দিন দেয় না, মাইনে দিয়ে আমরা গাড়ি চালিয়ে, মালিকরা বলেছে তোমরা যদি চালাতে পারো চালাও, নাহলে তোমরা গাড়ি বন্ধ করে দাও। কিন্তু আমাদের মাইনে দিয়েছি গাড়ি চালাচ্ছিলাম। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বলেছিলেন হকার উচ্ছেদের জন্য, হ্যাঁ সেই মতন কাজ হচ্ছে। সমস্ত চেয়ারম্যানরা নেমে পড়েছে যে ফুটপাত, অর্থাৎ যারা ফুটপাত দখল করে আছে তাদের সরিয়ে দেওয়ার জন্য 3 দিনের নোটিশ, কেউ 5 দিনের নোটিশ দিচ্ছে। আজ কোন্নগর পৌরসভার পৌরপ্রধান স্বপন দাস সেই কাজ করতে গেছিল। সেখানে তৃণমূলের একটা পার্টি অফিস ছিল, সেই তৃণমূলের পার্টি অফিস তিনি ভেঙে দিলেন। কার নির্দেশে? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। আর সেখানে তৃণমূল কর্মীরা তারই বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হলে সরাসরি দেখুন আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় কোন্নগর পৌরসভার চেয়ারম্যান স্বপন দাস সমস্ত পৌরসভার কাছে নির্দেশ ছিল যে ফুটপাত দখল যারা করেছে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য। কি দোকান বলুন, কি পার্টি অফিস বলুন, সমস্ত জায়গায় মোটামুটি পার্টি অফিস সরিয়ে দিয়েছে। আবার আপনাদের দেখেও দিয়েছি কোনো কোনো জায়গায় সেই তৃণমূল কর্মীরা কিন্তু নিজেরাই পার্টি অফিস ভাঙছে। সেই কাজ করতে গেছিলেন হুগলি জেলার কোন্নগর পৌরসভার পৌরপ্রধান স্বপন দাস। তিনি মুখ্যমন্ত্রীর নির্দেশেই সেই কাজ করেছে, কিন্তু তার বিরুদ্ধে আইএনটিটিইউসি সভাপতি রঞ্জিত দত্ত কোন্নগর শহরে ওরফে বাচ্চু গর্জে উঠলে অবাক কাণ্ড। তিনি বলছেন যে এই কোন্নগর পৌরসভার স্বপন দাস তৃণমূলের পতাকা ছিঁড়ে দিয়েছে, অভিষেক ব্যানার্জি পতাকা ছেড়ে দিয়েছে। আরে মমতা ব্যানার্জি তো নিজেই বলেছেন মুখ্যমন্ত্রী যে সমস্ত পার্টি অফিসগুলো সরিয়ে নাও। সেই কারণেই কোন্নগরের স্বপন দাস পৌরপ্রধান তিনি সমস্ত বেদখল জায়গাগুলো হাটিয়ে দিয়েছেন, তার সাথে পার্টি অফিস ভেঙে দিয়েছে। দেখুন সরাসরি প্রথম আলো বার্তার পর্দায়, সেখানে আইএনটিটিইউসির সভাপতি রঞ্জিত দত্ত ওরফে বাচ্চু, শুধু তাই নয় সেখানে সমস্ত কর্মীরা সেই কোন্নগর পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠলেন এবং শুধু তাই নয় জিটি রোড অবরোধ করলেন। সরাসরি দেখুন, চেয়ারম্যান অজান্তে আমাকে না জানিয়ে, আমি কোন্নগরের আইএনটিটিউসি সভাপতি, আমাকে না জানিয়ে যেভাবে দিদিমণির ছবি ছিঁড়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিঁড়েছে, অত্যন্ত নিন্দনীয় ঘটনা। আমি ভাবতেও পারি না একই দলের লোক হয়ে এই অরাজকতাও করবে, এটা আমি ভাবতেও পারি না, আমার ভাবলেও লজ্জা করে। আর ও যে জিনিসগুলো করছে কোন্নগরের মানুষ এটা সমর্থন করবে। কে করেছে? সাধারণ কর্মীরা। চেয়ারম্যানের এই অত্যাচার কোনো মতেই মেনে নেবে না। চেয়ারম্যান
আমাদের এই যে কর্মীরা তাদের একটা পয়সায় এই জিনিসগুলো করা, হ্যাঁ, তারা টোটো চালায়, 400 টাকা রোজগার করে, 50 টাকা দিয়ে দিদিমণির ছবি তৈরি করেছিল, সবাই মিলে চাঁদা দিয়ে। সবার তোমায় দিতেই হবে। অভিষেক ব্যানার্জির ছবি ছেঁড়া হলো কেন, চেয়ারম্যান জবাব দাও। দিদিমণির ছবি ছেঁড়া হলো কেন, চেয়ারম্যান জবাব দাও। তাহলে আজ দেখলেন প্রথমেই সকালবেলায় আমি যখন খবরটা পেলাম তখন 8:35, হ্যাঁ 8:20 উনি মারা গেছেন। তার দেহ সরকার অনুরোধ করেছে তার দেহ আজকে রেখে দেবার জন্য। আগামীকাল সেই কমরেড অর্থাৎ সিপিএমের পার্টি অফিসে থাকবে। তারপর আগামীকাল তার দেহটা দান করা আছে এনআরসিতে হসপিটালে। আগামীকাল তার দেহ দান করা হবে। তবে তিনি একটা জিনিস রেখে গেলেন, সততা। হ্যাঁ, তিনি ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখে গেলেন যে মুখ্যমন্ত্রী হয়েও, প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়ে, মুখ্যমন্ত্রী থাকাকালীনও তিনি সরকারি আবাসনে 2টো কামরার মধ্যে ছিলেন। তার কোনো আড়ম্বর ছিল না, তার কোনো বাহ্যিক কোনো লাক্সারি ছিল না। তিনি সাদামাটা মানুষ, যা হলো তাই হলো। এইভাবে আজ তিনি ইতিহাসের পাতায় লিখে গেলেন যে সততা কাকে বলে। হ্যাঁ, কমরেড যেহেতু কমরেড, সততাকে আগে রাখতে হবে। শুধু কমরেড বললে হবে না, সমস্ত রাজনৈতিক দলের নেতা নেত্রীদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেল যে সততা কাকে বলে, সৎ কাকে বলে। সৎ আর অসতের কম্পিটিশানে সতের জয় নিশ্চিত, সেটা ইতিহাসের পাতায় আজ সেই প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য সবাইকে দেখিয়ে দিয়ে গেলেন। আর আমরা প্রথম আলোর বার্তার পর্দা থেকে সেই প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যকে শুধু আমরা একটা কুর্নিশ জানাই। ব্যাস, আজ এই পর্যন্ত। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন। আমি অমল চ্যাটার্জি।